বিয়ের সপ্তম দিনই যখন ডিভোর্স পেপার হাতে বাপের বাড়ি উঠেছিলাম, বাবা তখন স্ট্রোকি করে বসেছিলে। একটুও না ঘাবড়ে সোজা হসপিটালে নিয়ে বাবাকে ভর্তি করিয়েছিলাম নিজে। ছোট ভাইটা কথা না বলে চুপ করে চেয়ারে বসেছিল, আর আমি হসপিটালের সিলিংয়ের সাদা কাবার দেখতে দেখতে ভাবছিলাম দোষ কি ছিল আমা। বিয়ের প্রথম রাতেই বুঝেছিলাম আমার স্বামী বা শাশুড়ির কারো পছন্দই আমি ছিলাম না। শাশুড়ি তো বরণ পর্যন্ত করতে আসেননি, পরে শুনেছিলাম চাচি শাশুড়িরা খুব জোরাজুরি করে ধরে এনে বরণ করিয়েছিলে। ঘোমটা মাথায় দিয়ে এক বুক আশা নিয়ে বসেছিলাম বাসর ঘরে, চারদিকে নানান ফুলের মোহনীয় ঘ্রাণ, আবছা আলো, সব মিলিয়ে একটু আগের বরণের ঘটনা তুলে চুপ করে বসেছিলাম কারো আশা। কিন্তু সেই আশাটাও ভেঙে গেল যখন চুপচাপ আরিফ এসে শুয়ে পড়ল ওপাশ ফিরে ঘরে, যে সে ব্যতীত অন্য কেউ আছে সেটা যেন দেখনি না সে। প্রথমে অবাক হলেও একটু পরে প্রচণ্ড আত্মসম্মানে এসে লাগলো ব্যাপারটা। কতক্ষণ চুপ করে বসে ঘুমটা উঠিয়ে দেখলাম, ভাবলাম হয়তো খুব ক্লান্ত তাই এভাবে ঘুমিয়ে গেছে, কিন্তু পরে আবার ভাবলাম একবার একটা কথা বলার মতো কিছু ছিল না উনা। হঠাৎ বুঝতে পারলাম এই অপমানটা চোখের নোনা জল হয়ে টপটপ করে পড়ছে গান গড়িয়ে। মাস্টার্সের মাঝামাঝি বাবা যখন আরিফের কথা আমাকে বলল তখন বাবাকে বলেছিলাম, বাবা এত তাড়াতাড়ি বিয়ে কেন করব, আমি পড়াশোনাটা তো আগে শেষ করি। বাবা সুন্দর করে বুঝিয়ে বলেছিল, আচ্ছা মা তুই কেন এত গো ধরছিস বন্ত, বিয়ের পরে পড়বি, আরিফ খুব ভালো ছেলে। মুনিয়া মা আমার, তুই আর না করিস না। মা ছাড়া বাবার কাছে মনে হওয়ার কারণেও খুব দুর্বল ছিলাম তার উপরে, তাই চোখ বন্ধ করেই রাজি হয়ে গিয়েছিলাম বিয়েতে। বিয়ে ঠিক হওয়ার পরে 3 দিন দেখা হয়েছিল, কিন্তু আমার শাশুড়ি আসেননি একদিনও। বিয়েতেও শুধু আরিফ আর ওর কয়েকজন বন্ধু এসেছি, ফ্যামিলির কেউই আসেনি। বাবা প্রশ্ন করতেই ওর এক বন্ধু হেসে বলেছিল, আরে তাই, সবার ভাইরাস তাই আসে নাই, চিন্তার কিছুই নাই। বাবাও নিশ্চিত হয়েছিল সুন্দর এক আশ্বাস পেয়ে। পরের দিন ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বের হলাম, তখনও আরিফ ঘুমাচ্ছে। আমাকে ঘরে দেখেই আমার শাশুড়ি বললেন, তুমি ভালো করে তৈরি হয়ে না, আমাদের কিছু আত্মীয় আসবে তোমাকে দেখতে। মনে মনে ভাবলাম, যাক মহিলা আমার সাথে কথা তো বলেছেন। মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক জবাব দিলাম। নাস্তার পরে আমার খালা শাশুড়িরা এসে হাজির। বিমানে এক গ্যাং, মনে হয় 20-25 মানুষ হবে। প্রথমে ঘোমটা সরাতেই সবাই মোটামুটি একদম নীরব হয়ে গেল। একটু পরেই শুরু হলো ফিসফিসান। এ কি বিয়ে করেছে আমাদের আরিফ, এ দেখি পাতিলের তলির চেয়ে কালো ভিড়ের মধ্যে দিয়ে কে যেন বলে উঠল, রাতে তো অন্ধকারে এরে খুঁজেও পাওয়া যাবে না, আর বাচ্চা কাচ্চা হলেও তো মায়ের মতনই হবে। হঠাৎই যেন মাথায় ভূত চেপে গেল, লোকলজ্জা সব ভুলে মাথায় ঘোমটা একটু সরিয়ে উঠে দাঁড়ালা। প্রচণ্ড জিদ নিয়ে বললাম, বিয়ের আগে তো আমাকে দেখেই এনেছেন আপনারা, তখন গায়ের রং দেখেননি, আর আর সাদা কালো সব আল্লাহর সৃষ্টি। এটা নিয়ে এত কথার তো কোনো প্রয়োজন দেখছি না। আমি আমার এটুকু কথাতেই যেন ভীমরুলের চাকে ঢিল পড়ার মতন হলো। সবাই নানান কথা বলতে লাগো। কেউ বলুন, আস্ত একটা বেয়াদব মেয়ে, বাপ মা শিক্ষা দেয়নি বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেটা। কেউ বা আবার আমার শাশুড়িকে বলুন, তোমার বুয়ের এত রোয়ার 2 দিনেই মুখে মুখে তর্ক করা শুরু করছে, দিন তো আরও পরেই আছে। এ তো সব কিছুর রেজাল্ট পেলাম সন্ধ্যায়। আরিফ হুড়মুড়িয়ে ঘরে ঢুকেই আমার খোপার মুঠ চেপে ধরে, বনন কালীর ঘরের কালী, খালি টাকার জন্য তোরে বিয়ে করেছি, না হলে তোরে আমার ঘরের চাকর ও বানাতাম না। যা এক্ষুনি আমার মা খালাদের পায়ে ধরে মাফ চাইবি, যদি মাফ না চাস কেটে টুকরো টুকরো করে ফেলব। সজোরে আরিফের হাত আমার চুল থেকে সরিয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে বললাম, মাফ চাইব কোনো দুঃখে? আমি কি করেছি? আমাকে সবার সামনে এমন অপমানের কারণ কি? আমার এমন রূপ দেখে আরিফ এক লাথি দিয়ে দরজা খুলে বেরিয়েছিল ঘর থেকে। বাকি যে 5 দিন ছিলাম ওই বাড়িতে, প্রতিটা দিন মনে হয়েছে নিজেই নিজেকে শেষ করে দেই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে। শেষের দিন তো আরিফ নিজেই এসে একটা খাম হাতে দিয়ে বলল, তোর মতন মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না, তুই আমারে মাফ কর, তোর কারণে সংসারে এত এত অশান্তি। তোর সাথে সংসার করলে আমার যে বাচ্চা হবে সেটাও তোর মতন কয়লা হবে, চামড়ার এই রং, তারপরেও এত এত তেজ। আমি বললাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মাফ করার জন্য। আর হ্যাঁ, আবারও বলে গেলাম, গায়ের রংটা এতটা ফ্যাক্ট না যতটা আপনারা এটাকে ফ্যাক্ট বানাচ্ছেন। এক কাপড়ে চলে এসেছিলাম ডিভোর্স পেপার হাতে নিয়ে, তারপর এই হসপিটালে বসে আছি। এত ধাক্কা গত কয়েকদিনে খেয়েছি, এখন আর কোনো কিছুতেই বিচলিত করতে পারছে না, যেন নিজেকে নিজেই কেমন জানি না শক্ত করে ফেলেছি। বাবা সে যাত্রায় অনেক নাকান পোহায় সুস্থ হলে নিজেও আবার পড়াটা শুরু করলাম। ক্লাস, টিউশনি এসবের মাঝে ডুবে যেয়ে সেই 7টা দিনের কথা ভুলে যেতে চাইলাম আমি। এমবিএটা শেষ করেই একটা ব্যাংকে ক্যাশিয়ার পোস্টে জয়েন করলাম। বাবা বারবার বলতেন, মুনিয়ানা আমি খুব অন্যায় করেছি তোর সাথে, আমাকে ক্ষমা করে দিস। বাবার কথা শুনে আমি বারবার ভাবতাম, আসলেই কি দোষ বাবার? উনি তো আমার সুখের জন্যই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন, আসলে দোষ কারো না, দোষ আমার কপালের। আর এই নিয়তি মেনে নিয়েছিলাম। সারাদিন কাজ করে রাতে পড়তাম বিসিএসের পড়া। এমন করেই জীবন থেকে চলে যাচ্ছেন এক একটা দিন। সিনিয়র অফিসার নিয়াজ এসে একদিন ডেস্কে দাঁড়িয়ে বললেন, মুনিয়া একটা পাখির নাম সেটা কি জানেন? জানি, পাখিটার চোখ খুব বড় বড়, ঠিক যেমন আপনার চোখ। সেই প্রথম হয়তো কারো মুখে নিজের প্রশংসা শুনেছিলাম। বাসায় গিয়ে আয়নাতে ভালো করে দেখতে লাগলাম, আসলেই কি আমার চোখ বড় বড়?
এমন করেই নিয়াজ আর আমি আস্তে আস্তে যেন কাছাকাছি চলে আসতে লাগলাম। বিসিএসের ফরেন গাজেটে যেদিন নাম এসেছিল, আমার সেদিন মনে হয় আমার চেয়ে বেশি খুশি হয়েছিল নিয়া। হাতে হাত রেখে বলেছি, ও গো কাজল কালো নয়না, তোমারে শুধাই বাঁধবে নাকি আমার শোনে তোমার রাত্রি দিন। এই পৃথিবীতে মনে হয়েছিল এই একটা মানুষই আছে যে কিনা আমাকে, আমার গায়ের রং দেখেনি, ব্যক্তি হিসেবে আমাকে ভালোবাসে চিরন্ত। সেই ভয়ানক 7 দিন ভুলে আবার শুরু করলাম জীবনের নতুন অধ্যায়। আসলেই নতুন করে জীবনকে দেখতে শুরু করলাম। যেহেতু ফরেন গেজেটের ক্যাডার ছিলাম, প্রথমেই পোস্টিং সুইডেনের স্কটহোমে, বিয়ের 3 মাসের মাথায় চলে গেলাম। এরপরে জীবনের গাড়ি ঘুরতে লাগলো, আমিও দৌড়াতে লাগলাম, কখনো বার্লিনে, কখনো বা ডারবান। নিয়াজের এ নিয়ে কখনো আপত্তি ছিল না। তার এক কথা, এই উসিলায় সে দুনিয়া ঘুরে দেখতে চা। পিউ যখন আমার পেটে 8 মাসের, তখন আমি সিডনিতে নিয়াজের হাত ধরে বলেছিলাম, আচ্ছা আমাদের বাচ্চাটা যদি কালো হয় তখন কি তুমি রাগ করবে? আমার গালটা নিজের দুহাতের মুঠোয় পুরে নিয়াজ বলেছিল, আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী হলে তুমি, যদি আমার বাচ্চাটা আমার মতন ধলা মুলা হয় তাহলেই বরং বেশি খারাপ লাগবে, বুঝলে? সেদিন আবারও একবার মনে হয়েছিল আসলেই পৃথিবী অসম্ভব সুন্দর। না, মেয়েটা একদম আমার মতন হয়নি, তার বাবাকে খারাপ লাগিয়ে একদম বাবার মতন দুধে আলতা গায়ের রং নিয়ে পৃথিবীতে এসেছিল। যেতে যেতে 9টা বছর চলে গিয়েছে। পিউ পৃথিবীতে আসার পরও আমার এই ভয়াবহ জবের কারণে নিয়াজ চাকরি ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়ায় ব্যবসা শুরু করেছে। মেয়েকে সামলানো, বাসা দেখাশোনা সবই ও কর, আর আমি মেহমানের মতন মাঝে মাঝে বেড়াতে আসি। এমন করেই দিন যাচ্ছিল। আমার শ্বশুর অসম্ভব অনুস্থ, বিয়ের পরে শ্বশুর বাড়ির সাথে এতটা যোগাযোগ রাখতে পারিনি, তাই নিয়াজদের বাসার লোকদের চিনি অতটা বেশি না। নিয়াজ আর পিউ আমার শ্বশুরের অসুস্থতার কারণে 2 দিন আগেই বাংলাদেশ পৌঁছে গেছে। আমি আটকে গেছিলাম অফিসের জরুরি কাজ। 2 দিন পরে যখন সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাতার এয়ারওয়েজের একটা ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছালাম, তখন মোটামুটি বিধ্বস্ত অবস্থা। 8 ঘন্টা 35 মিনিটের ফ্লাইটে মোটামুটি 8000 বার ঝাঁকি দিয়েছে। মাত্র 2 ঘন্টার ট্রানজিট মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মালয়েশিয়ান এয়ারওয়েজের বোর্ডিং পাস হাতে নিয়ে যখন বিজনেস ক্লাসে ঢুকব, তখন হঠাৎ ইকোনমি ক্লাসের একদম সামনের সিটে এক মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। অন্য পাশের এক জোড়া চোখও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। পিছনে লোক দাঁড়িয়ে আছে দেখে বিমানবালা নম্রভাবে আমাকে সামনে এগোতে বলল। চুপ করে নিজের সিটে বসতেই যেন অতীতের সেই 7টা দিন আবারও আমার সামনে এসে দাঁড়াল। মালয়েশিয়ান এয়ারওয়েজের সেই 2 ঘন্টার ফ্লাইট আমার কাছে 20 বছরের দূরত্বের মতন লেগেছে। বাংলাদেশের হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করতেই যাত্রীরা মোটমুটি আস্তে আস্তে নামা আরম্ভ করল। আমি ইচ্ছা করেই সবার পরে নামলাম যাতে আরিফের মুখোমুখি না হতে হয়। ল্যাগেজ রিসিভ করে যখন ট্রলি ঠেলে বেরোতে যাব, তখনই পেছন থেকে ডাক দিল, শোনেন, আপনি মুনিয়া না? হ্যাঁ আমি মুনিয়া। আরও একটা বড় পরিচয়, আমি আপনার 7 দিনের বুঝছিলাম। নিজেকে খুব শক্ত করে উত্তর দিলাম। আরিফ আরও এগিয়ে এসে বলল, মালয়েশিয়া থাকো বুঝি? আমিও ওখানেই কাজ করি। আর হ্যাঁ, এখনও দেখি আগের মতনই অহংকারী আছো। পিউ আর নিয়াজ এসে দাঁড়িয়ে রয়েছে এক্সিট পয়েন্টে, আমি এখান থেকেই দেখতে পাচ্ছি ওদের। আরিফ আবারও বলল, গায়ের রং তো এখনও আগের মতনই আছে। বিয়েশাদী কিছু হয়েছে না কি? কারো গলায় ঝুল পারনি এখন? আমি বিয়ে করেছি ধবদ্বে ফর্সা এক মেয়েকে। এসব শুনতে শুনতে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। সামনে আরিফের ধবদ্বে বউ, আর সাথে তার কালো শ্যামলা কিন্তু মিষ্টি একটা মেয়ে। লোকটার কথা শুনে আবারও হাসি পেল। মনে হলো অনেকক্ষণ শুনেছি, এবার কিছু বলার পালা। ঘুরে স্থির হয়ে আরিফের দিকে তাকিয়ে বললাম, আমার গায়ের রং যেমন কালো এখনো আছে, আপনি তেমনই অভদ্র এখনো আছেন। কাউকে তুমি করে বলাটা অভদ্রতা। আর আমি মালয়েশিয়া থাকি না, আমি অস্ট্রেলিয়ায় থাকি। বাংলাদেশ এম্বাসিতে জব করি, হাই কমিশনার আমি। আর সর্বশেষ প্রশ্নের উত্তর, আমি কারো গলায় ঝুলিনি, বরং আমাকেই জোর করে গলায় ঝুলিয়েছে একজন। আর হ্যাঁ, আমার মেয়েটা কিন্তু আপনার মেয়ের মতন শ্যামলা না, ধবদ্বে ফর্সা, ওই যে আমার মেয়ে। কিন্তু মজার কথা জানেন, মেয়ের বাবার খুব মন খারাপ হয়েছিল কেন মেয়ে আমার গায়ের রং পেল না। বয়স তো কম হলো না, সময় আছে, পরিবর্তন হন। এটুকু বলেই সোজা হাঁটা শুরু করলাম নিয়াজ আর পিউর দিকে। পিছনে পড়ে রইল এক নিচু মনের মানুষ, যাকে মানুষ বলাও অন্যায় হবে হয়তো। সবকিছু বিসর্জন দিয়ে বাঁচা যায়, কিন্তু আত্মসম্মান ছাড়া মানুষের মেরুদণ্ডটাই যেন ভেঙে যায়। আমি আমার আত্মসম্মান বিসর্জন কখনোই দেইনি, দেব না।